মুভির শুরুতে আমরা একজন কয়েদিকে দেখি যার নাম ফ্র্যাঙ্ক মরিস। পুলিশ তাকে একটি বড় ব্যাংক ডাকাতির অপরাধে দুনিয়ার সবচেয়ে হাই সিকিউর জেল অ্যালকাট্রাজে নিয়ে আসে। অ্যালকাট্রাজ জেল ছিল সমুদ্রের মাঝখানে একটা দ্বীপে অবস্থিত, যেখান থেকে আজ পর্যন্ত কোনো কয়েদি পালাতে পারেনি। জেলে ঢোকার পর মরিস জেলের চারদিকটা খুব মনোযোগ দিয়ে দেখছিল, যাতে এই জেলের কোনো না কোনো দুর্বলতা খুঁজে বের করা যায়। এরপর তাকে মেডিকেল পরীক্ষার জন্য নেওয়া হয়। সেখানে তাকে মাথা থেকে পা পর্যন্ত খুব ভালো করে চেক করা হয় এবং সবশেষে তাকে তার সেলে পাঠানো হয়। পরের দিন সকালে সাইরেনের শব্দে সবার ঘুম ভাঙে এবং সবাই যার যার সেল থেকে বেরিয়ে আসে। তারা যখন ব্রেকফাস্ট করছিল তখন মরিসের সামনে লিটমাস নামের একজন কয়েদি বসেছিল। মরিস তাকে বলে সবাইকে নুডলস খাওয়ার জন্য কাঁটা চামচ দিল, তাহলে আমারটা কোথায়? তখন লিটমাস তাকে বলে এটা কি তোমার বাড়ি পেয়েছো যে তোমাকে মুখে তুলে খাইয়ে দেবে? যা পেয়েছো চুপচাপ খেয়ে নাও, না হলে এখানকার গার্ডরা তোমাকে এমন ভাবে মারবে যে না খেয়ে চলে যেতে হবে। ঠিক তখন উলফ নামের আরেকজন কয়েদি মরিসের দিকে কোন নজরে তাকিয়েছিল। মরিস সেটা দেখতে পেল, খুব একটা পাত্তা দেয়নি। উলফ ছিল এই জেলের সবচেয়ে ভয়ঙ্কর কয়েদি। এমন কোনো জঘন্য কাজ নেই যা সে করেনি। মরিস যখন সেই কয়েদির দিকে তাকিয়েছিল তখন লিটমাস তার কাছ থেকে সামান্য নুডলস চায়। তখন মরিস তার পুরো নুডলসের বাটিটাই লিটমাসকে দিয়ে দেয়। একটু পর মরিস খেয়াল করে লিটমাস একটা করে নুডলস হাতে নেয় এবং টেবিলের নিচে রাখে, যেটা দেখে মরিসের কিছুটা খটকা লাগে। তাই সে উকি দিয়ে টেবিলের নিচে তাকায়। দেখা যায় লিটমাস তার একটা পোষা ইঁদুরকে সেই নুডলস খাওয়াচ্ছে। এরপর রাতের বেলা মরিস তার সেলে বসেছিল। ঠিক তখন একজন গার্ড তার সামনে আসে এবং তাকে ওয়ার্ডেনের অফিসে নিয়ে যায়। ওয়ার্ডেন তাকে সতর্ক করে বলে, শুনেছি তুমি নাকি এর আগে অনেকগুলো জেল থেকে পালিয়েছো এবং আমি এটাও জানি এই জেলে ঢোকার পর থেকেই তোমার মাথায় এখান থেকে পালানোর প্ল্যান চলছে। তার মানে তুমি খুবই বুদ্ধিমান এবং চালাক। কিন্তু তোমার এসব চালাকি অ্যালকাট্রাজ জেলে কোনো কাজেই আসবে না, কারণ তোমার মতো আরো অনেক কয়েদি এই জেলে এসেছে, কিন্তু তারা কেউই আজ পর্যন্ত এখান থেকে পালাতে পারেনি। সুতরাং পালানোর চেষ্টা করলে তোমাকে টুকরো টুকরো করে সমুদ্রের হাঙরদের খাইয়ে দেব। মরিসের কাছে ওয়ার্ডেনের এই কথাগুলো ওভার কনফিডেন্স ছাড়া আর কিছু ছিল না। তখন মরিস ওয়ার্ডেনকে বলে, না স্যার, আমি কখনো এখান থেকে পালাবো না, কারণ আপনার মতো একজন সিনসিয়ার ওয়ার্ডেন যে জেলের ভেতর আছে সেখান থেকে পালানোর চিন্তা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। ওয়ার্ডেনের সাথে যখন সে কথা বলছিল তখন মরিসের নজর যায় টেবিলে রাখা একটা নেল কাটারের উপর, কিন্তু ওয়ার্ডেন সেটা একবারের জন্য বুঝতে পারেনি। ওয়ার্ডেন যখন কথা বলতে বলতে একটু দূরে দাঁড়ায় তখনই সে চালাকি করে সেই নেল কাটারটা তার পকেটে রেখে দেয়। মানে চিন্তা করা যায় একটা কয়েদি কোন লেভেলের মাস্টারমাইন্ড হলে এমন চালাকি করতে পারে। সেলে ফেরার পর সেই নীল কাঁটাটা মন দিয়ে দেখছিল। দেখতে ছোট হলেও এই নীল কাঁটাটা যে কত বড় কাজে দেবে সেটা হয়তো মরিস ছাড়া আর কেউ জানতো না। তারপর সেই নীল কাঁটাটা সে একটা বাইবেলের ভেতর লুকিয়ে রাখে। পরের দিন সবাই যখন গোসল করছিল তখন উলফ নামের সেই কয়েদিটা তাকে বিরক্ত করে, কিন্তু মরিস তাকে দেখেও না দেখার ভান করে। কিন্তু উলফ যখন তাকে বারবার বিরক্ত করার চেষ্টা করে তখন মরিস তাকে এমন ভাবে মারে যে ওই ঘটনার পর থেকে জেলের সব কয়েদিরা মরিসকে ভয় পেতে শুরু করে। কিছুদিন পর মরিসের পরিচয় হয় ডগ নামের একজন কয়েদির সাথে। এই লোকটা কিন্তু বেশ আবেগী এবং ক্রিয়েটিভ মাইন্ডেড। সে ছবি আঁকতে পছন্দ করত। তাই সে যখন ছবি আঁকছিল তখন মরিস খেয়াল করে ডগ তার নিজের ছবি আঁকছে এবং তার ছবির মধ্যে ফুল আছে, কিন্তু ডগের শরীরে কোনো ফুল ছিল না। তাই সে তাকে বলে, তোমার জামাতে তো কোনো ফুল নেই, তাহলে ছবিতে ফুল এঁকেছো কেন? তখন ডগ তাকে বলে, তুমি ঠিকই ধরেছ, আমার শরীরে কোনো ফুল নেই, কিন্তু আমার মনে একটা ফুল আছে, আর সেই ফুলটাই আমি ছবিতে এঁকেছি। মরিস সেখানে ইংলিশ নামের আরো একজন কয়েদিকে দেখে, যে কিনা দুটো খুনের অপরাধে এই জেলে সাজা কাটছে। মরিস তাকে সরাসরি জিজ্ঞেস করে, তুমি কি আমাকে এখান থেকে পালাতে সাহায্য করতে পারবে? ইংলিশ তার কথা শুনে বেশ অবাক হয় এবং হাসতে হাসতে বলে, অ্যালকাট্রাজ জেল কোনো সাধারণ জেল নয়, এটা আমাদের জন্য একটা কবর। এখান থেকে যদি বেরোতেই হয় তাহলে আগে আমাদের মরতে হবে, তবেই এখান থেকে বেরোতে পারবে। ধরো তুমি এই জেলের দেওয়াল টপকে গার্ডদের চোখ এড়িয়ে এখান থেকে বেরিয়ে গেলে, কিন্তু শেষ পর্যন্ত এই বিশাল সমুদ্র তোমাকে আটকে দেবে। এখন তুমি বলো, তুমি কি এখানে বাঁচতে চাও নাকি সমুদ্রের হাঙরের শিকার হতে চাও? ইংলিশের কথা শুনে মরিস বুঝতে পারে এই জেল থেকে পালানোর সাহস কারণ নেই, কিন্তু মরিস তার সিদ্ধান্ত থেকে এক পাও সরাবে না। রাতের বেলা একজন অফিসার তাকে বলে, কাল থেকে তুমি কার্পেটিং এর কাজ করবে, যেখানে তোমাকে ঘন্টায় 50 সেন্ট দেওয়া হবে। তখন মরিস এক কথা রাজি হয়ে যায়। আসলে মরিস টাকার জন্য রাজি হয়নি, বরং কাজের বাহানায় যদি সেখানে কিছু জিনিস খুঁজে পাওয়া যায় তবে সেই জিনিসটা তাকে এই জেল থেকে পালাতে সাহায্য করবে। পরদিন মরিস লিটমাসকে জিজ্ঞাসা করে, আমি বেশ কিছুদিন ধরেই এখান থেকে পালানোর প্ল্যান করছি, কিন্তু কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। তখন লিটমাস তাকে বলে, প্রতিটি সেলে একটা করে এয়ারভেন্ট আছে, সেখান থেকে ছাদ পর্যন্ত পৌঁছানো সম্ভব। ঠিক তখন ডগ মরিসকে বলে, উলফ নামের সেই কয়েদিটা তোমাকে মারার জন্য এদিকে আসছে। একথা বলতে না বলতেই উলফ তাকে আক্রমণ করে, কিন্তু মরিস তাকে কোনো সুযোগ না দিয়ে তার সঙ্গে লড়াই করে। ঠিক তখন একজন গার্ড তাদের সামলাতে গেলে উলফ সেই গার্ডকে ছুরি দিয়ে আঘাত করে। এতে করে ওয়াচ টাওয়ার থেকে একজন গার্ড তাদের লক্ষ্য করে গুলি চালায়। সিন কাট হতে দেখা যায় দুজনকে কালকট্রিতে বন্দী করা হয়।
2 সপ্তাহ পর সে যখন নিজের সেলে ফেরত আসে সে দেখে লিটমাস তার পোষা ইঁদুরকে দিয়ে তার জন্য একটি চিঠি পাঠিয়েছে, যেখানে লিটমাসের তরফ থেকে তাকে ওয়েলকাম জানানো হয়। কিছুদিন পর তার সেলের পাশেই চার্লি নামের একজন নতুন কয়েদি আসে এবং তাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। মরিস একে একে তার সাথে তার বাকি বন্ধুদের পরিচয় করে দেয়। এরপর একদিন ওয়ার্ডেন কাউকে কিছু না বলেই সবার সেল চেক করতে আসেন। তিনি ডগের সেল চেক করার সময় বেশ কিছু পেন্টিং খুঁজে পান, যার মধ্যে তার নিজের ছবিও ছিল। এটা দেখে ওয়ার্ডেন বেশ খুশি হয়, কিন্তু তার পরের দিনই ডগের সেল থেকে সব ছবি সরিয়ে ফেলা হয়, যে কারণে ডগের খুব মন খারাপ হয়, কারণ এই ছবিগুলো শুধু ছবি ছিল না, এগুলো ছিল তার জীবন। পরের দিন যখন সবাই কাজে আসে তখন মরিস একটি গার্ডকে বলে ডগের ওপর নজর রাখার জন্য, কারণ এভাবে ভেঙে পড়লে ডগ হয়তো নিজেকে শেষ করে দেবে। কিন্তু গার্ড তাকে কোনো পাত্তা না দিয়ে বলে তুমি তোমার কাজ করো, ডগকে নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। ডগ আড়াল থেকে সব কথা শুনছিল। মরিস যখন কাজ করছিল ঠিক তখন ডগ লুকিয়ে লুকিয়ে তার প্যান্টের পকেটে একটা ফুল রেখে দেয়। তারপরে একটা কুড়াল হাতে নিয়ে সে তার হাতের 3টে আঙুল কেটে দেয়। গার্ডরা যখন ডগকে নিয়ে যাচ্ছিল তখন মরিস তার পকেট থেকে সেই ফুল বের করে, আর এটা ছিল সেই ফুল যেটা ডগ তার ছবি দেখেছিল। ওয়ার্ডেন ডগের কাছ থেকে শুধু ছবি নেয়নি, বরং তার কাছ থেকে তার আনন্দ ছিনিয়ে নিয়েছিল। ডগ যাওয়ার পর মরিস সেই কাটা আঙুলগুলো একটা ছোট বক্সে ভরে গার্ডকে দেয় এবং বলে এই আঙুলগুলো ওয়ার্ডেনকে দিয়ে দিও, তিনি হয়তো এই আঙুলগুলো দেখে অনেক খুশি হবেন। এরপর একদিন মরিস তার সেলে বসেছিল। হঠাৎ সে দেখে একটা তেলাপোকা তার রুম থেকে সেই এয়ার ভেন্টে দিয়ে ঢুকছে, আর এই দৃশ্যটা দেখে হঠাৎ করেই তার মনে পড়ে যায় লিটমাসের কথা, কারণ লিটমাস বলেছিল প্রতিটা সেলেই একটা করে ভেন্ট আছে যেটা সোজা গিয়ে ছাদে পৌঁছায়। তখনই ইংলিশ নামের সেই কয়েদিটা বই নিয়ে তার সামনে দিয়ে যাচ্ছিল। সে মরিসকে একটা দুঃসংবাদ দেয় এবং বলে ডগ মারা গেছে, যেটা শোনার পর মরিস এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। পরের দিন ওয়ার্ডেন ডাইনিং রুমে এসে মরিসকে বলে সে ডগকে এত সাপোর্ট করতে কেন, তার সাথে মরিসের কি সম্পর্ক। কিন্তু মরিস তার কোনো কথার উত্তর দেয় না, আর সেখানেই তার পরিচয় হয় 2 ভাইয়ের সাথে, যারা এর আগে মরিসের সঙ্গে কাজ করেছিল এবং অন্য একটি জেলে বন্দী ছিল। তাই এবার যেহেতু সে তার নিজের দলের আরো 2 জন সঙ্গী পেয়ে গেছে, তাই তার জন্য এখান থেকে পালানো অনেকটাই সহজ হবে। অন্যদিকে চার্লির স্ত্রী তার সাথে দেখা করতে আসে এবং তাকে বলে তার মা আর বেশি দিন বাঁচবে না। তার মায়ের অসুস্থতার কথা শুনে চার্লিও জেল থেকে পালাতে চাইছিল। সে মরিসকে বলে তুমি যদি সত্যি এখান থেকে পালাও তাহলে আমাকেও তোমার সাথে নিও, কারণ আমার মা আর বেশি দিন বাঁচবে না। পরদিন ডাইনিং টেবিলে মরিস, চার্লি এবং সেই 2 ভাই ক্ল্যারেন্স এবং জন এখান থেকে পালানোর প্ল্যান করে। ঠিক ওই দিন রাতেই তারা কাজ শুরু করে দেয়। নেলকাটা ছোট হওয়ার কারণে দেওয়াল ছিদ্র করা তার জন্য অনেকটাই কঠিন হয়ে যাচ্ছিল। তাই পরের দিন ব্রেকফাস্ট করার সময় সে তার সঙ্গীদের বলে এই ছোট নেলকাটার দিয়ে গর্ত করা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, তাই আমার একটা বড় জিনিসের প্রয়োজন হবে। সে বুদ্ধি করে চামচটা তার জুতোর সাথে ঘষে ময়লা করে এবং গার্ডকে বলে এই চামচটা ময়লা হয়ে গেছে, তাই আমাকে যেন একটা নতুন চামচ দেওয়া হয়। এটা শুনে সেই গার্ড তাকে সন্দেহ করে, তাই গার্ডদের সন্দেহ কমাতে সবাই একসাথে চামচ পাল্টানোর কথা বলে। এতে করে গার্ডদের আর কোনো সন্দেহ হয় না। এরপর মরিস সরাসরি টেবিলের দিকে যায়, যেখানে আরেকজন সিকিউরিটি গার্ড বসেছিল। জন সেই গার্ডকে কথায় ব্যস্ত রাখে এবং এই সুযোগে মরিস একসাথে 2টো চামচ হাতে নেয়, যার মধ্যে একটি চামচ সে তার পকেটে রেখে দেয়। এরপর সে সরাসরি তার সেলে ফিরে আসে। রাতের বেলা ইংলিশ যখন তাকে বই দিতে আসে তখন মরিস তাকে জিজ্ঞাসা করে এখানে কি ওয়েল্ডিং করার মতো কোনো জিনিস পাওয়া যাবে। এটা শুনে ইংলিশ তাকে কিছুটা সন্দেহ করে। সে বুঝে যায় মরিসের মাথায় এখান থেকে পালানোর প্ল্যান চলছে, তাই সে তাকে আবারও সতর্ক করে আমি তোমাকে আগেও বলেছি এই জেল থেকে পালানো অসম্ভব। আমি এত বছর ধরে এই জেলে সাজা কাটছি, কিন্তু আজ পর্যন্ত কখনো আমার মাথায় এখান থেকে পালানোর চিন্তা আসেনি। তোমার মতো জেদি মানুষ আমি আমার জীবনে কখনো দেখিনি। যেহেতু তুমি আমার কথা শুনছো না, তাই আমি তোমাকে কোনো সাহায্য করব না। কিন্তু মরিস তার কথায় কান দেয় না। পরের দিন মরিস লিটমাসের কাছ থেকে একটা লাইটার চায় এবং বলে তুমি যদি আমাকে লাইটার দাও তবে আমি প্রতিদিন আমার খাবারের অংশটা তোমার ইঁদুরকে দিয়ে দেব। লিটমাস এতে রাজি হয়ে যায়, কারণ সে তার পোষা ইঁদুরকে খুব ভালোবাসতো। সেই রাতেই লিটমাস মরিসকে লাইটার দিয়ে দেয়। এরপর নেল কাটারের একটি অংশ এবং সেই চামচটাকে লাইটার দিয়ে পুড়িয়ে একটা ধারালো টুলস তৈরি করে। এবার ফাইনালি শুরু হয় খোদাইয়ের কাজ। সে একটু একটু করে ভ্যান্টের চারপাশে খোদাই করে। অন্যদিকে চার্লি গার্ডদের পাহারা দেয়, যাতে কেউ এলে তাকে ওয়ার্নিং দেওয়া যায়। কিন্তু পাহারা দেওয়ার সময় হঠাৎ সে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই এক গার্ড সেখানে আসে, কিন্তু সৌভাগ্যবশত সময় মতো ইংলিশ সেই গার্ডের মনোযোগ সরিয়ে দেয়। আসলে ইংলিশ উপরে উপরে যতই বলুক না কেন সে মরিসকে সাহায্য করবে না, কিন্তু ভেতরে ভেতরে সে ঠিকই তাকে সাহায্য করত। আর তাদের কথা শুনে চার্লির ঘুম ভেঙে যায়। কিন্তু গার্ডদের সামনে মরিসকে সিগন্যাল দেওয়ার কোনো সুযোগই ছিল না, তাই সে একটা জিনিস ফেলে দেয় এবং মরিস বুঝে যায় গার্ড তার সেলের দিকে আসছে। সে আর দেরি না করে একটা সুটকেস দিয়ে ভ্যান্টের মুখ বন্ধ করে দেয়। গার্ড আসার পর মরিসকে জিজ্ঞেস করে এখানে পোড়া পোড়া গন্ধ আসছে কেন, তুমি কি স্মোক করছো?
তখন মরিস চালাকি করে বলে, আপনার সামনে স্মোক করার সাহস কি কারোর আছে? এটা শুনে সেই গার্ড খুশিতে ফুলে ওঠে এবং কিছু না বলেই সেখান থেকে চলে যায়। গার্ড চলে যাওয়ার পর মরিস আবারও দেওয়াল খুঁড়তে শুরু করে, কিন্তু সে হঠাৎ খেয়াল করে ভেন্টের গ্রিলের মধ্যে স্ক্রু লাগানো আছে, যেটা খুলতে হলে ধারালো কোনো জিনিস লাগবে। স্ক্রু না হয় খোলা যাবে, কিন্তু যতটুকু বালি মাটি বের হবে সেটা সে কোথায় লুকাবে? তাই সে কাজে যাওয়ার সময় একটু একটু করে বালি মাটি বাইরে ফেলে দিত, যাতে গার্ডরা সন্দেহ না করে। একদিন কাজ করার সময় সে একটা লোহার টুকরো খুঁজে পায়, যা বেশ ধারালো ছিল। চার্লি তাকে বলে, এই লোহার টুকরোটা তুমি বাইরে বের করবে কিভাবে? কারণ দরজার সামনে তো মেটাল ডিটেক্টর লাগানো আছে। মরিস তাকে বলে, সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। বাইরে বের হওয়ার সময় সেই লোহার টুকরোটা সে তার হাতে নিয়ে বের হয়, কারণ সে জানতো মেটাল সাথে নিয়ে বের হলে মেশিনে ধরা পড়বে। গার্ড তাকে জিজ্ঞেস করে, তুমি এই লোহার টুকরো কেন নিচ্ছ? তখন মরিস তাকে বলে, এটা আমি আমার কাপড় ঝোলানোর কাজে ব্যবহার করব। গার্ড তখন রেগে গিয়ে বলে, বেশি চালাকি করার কোনো দরকার নেই। মরিস ওই লোহার টুকরোটা গার্ডকে দিয়ে সেখান থেকে চলে যায় এবং তার জুতোর নিচ থেকে আরেকটি লোহার টুকরো বের করে। আসলে সে একটা নয়, বরঞ্চ একসাথে দুটো টুকরো এনেছিল, যার একটা সে চালাকি করে তার জুতোর ভিতরে লুকিয়ে রেখেছিল। এবার মরিস সেই লোহার টুকরোটা দিয়ে ভেন্টের স্ক্রু কেটে দেয়, তারপর হুবহু একটা নকল ভেন্ট বানিয়ে দেওয়ালে আলগা করে লাগিয়ে দেয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, গার্ড যখন তার সেল চেক করতে আসবে, তখন যদি সেলে কাউকে খুঁজে না পায় তাহলে তারা ধরা পড়ে যাবে। তাই গার্ডদের বোকা বানানোর জন্য চার্লি গার্ডদের কাছ থেকে সামান্য পেন্টিং এর রং চায়, কারণ তার নাকি পেন্টিং করতে খুব ভালো লাগে। গার্ড কিছু না ভেবেই তাকে রং দিয়ে দেয়, আর মরিস কিছু কংক্রিট ভেঙে পাউডার বানায়। আর জন নামের আরেক কয়েদি নাপিতের কাছ থেকে কিছু চুল সংগ্রহ করে এবং ক্ল্যারেন্স লাইব্রেরি থেকে পুরনো বই জোগাড় করে। সবকিছু জোগাড় হওয়ার পর মরিস সেগুলো দিয়ে মানুষের মাথা তৈরি করে এবং সবশেষে ডামির মাথায় আঠা দিয়ে নকল চুল লাগিয়ে দেয়, যেটা দেখতে হুবহু একটা মানুষের মতোই লাগছিল। কিন্তু একটা জেলখানার ভেতর এত নিখুঁত একটা নকল মাথা বানিয়ে গার্ডদের বোকা বানানো কি আসলেই সম্ভব? একদিন রাতে মরিস সেই নকল মাথাটা বিছানা রেখে কাপড় দিয়ে ঢেকে দেয়। তারপর সে সেই ভ্যান্টের ভিতরে প্রবেশ করে। সে পাইপের সাহায্যে ধীরে ধীরে ছাদে পৌঁছায়। ছাদে পৌঁছে সে দেখে উপরে একটা লোহার গ্রিল লাগানো রয়েছে, কিন্তু বারবার চেষ্টা করার পরেও সেটা সে ধরতে পারছে না। তাই এখানে আরো একজনের দরকার ছিল। ঠিক তখন মরিসের সেলের সামনে গার্ড চলে আসে। সে বিছানায় মরিসকে শুয়ে থাকতে দেখে, যদিও মরিস সেখানে ছিল না। তাই সে চার্লিকে জিজ্ঞেস করে, তোমার বন্ধু আজ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো কেন? চার্লি তাকে বলে, আজ সারাদিন সে খুব পরিশ্রম করেছে, তাই হয়তো বেশি ক্লান্ত হওয়ার কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। কিন্তু গার্ডের সন্দেহ কিছুতেই কমছে না, কারণ তার কাছে মরিসের চুলগুলো কিছুটা ফ্যাকাশে মনে হচ্ছিল। তাই সে আবার মরিসের সেলে দিকে যায় এবং মরিসের মাথার চুল ধরে টানতে শুরু করে। তখনই মরিস জেগে যায় এবং বলে, কি হয়েছে স্যার, আমার চুল কি এতটাই সুন্দর? তারপর গার্ডের সন্দেহ দূর হলে সে সেখান থেকে চলে যায়। আসলে প্রথমবার যখন গার্ড তার সেলে আসে তখন সেখানে নকল মাথাটাই রাখা ছিল, আর পরের বার চেক করার সময় সেখানে মরিস ছিল। মরিস কিন্তু জানতো না গার্ড তার সেল চেক করতে এসেছে, কারণ সে তো উপরে ছিল। যাই হোক, পরের দিন সে তার বন্ধুদের বলে, গতকাল রাতে আমি ছাদে গিয়েছিলাম, কিন্তু সেখানে একটা বড় লোহার গ্রিল রয়েছে, যেটা কাটার জন্য একটা ড্রিল মেশিনের প্রয়োজন হবে। তখন জন মরিসকে বলে, আমি আমার সেলের ভেন্ট পুরোপুরি খুলে ফেলেছি, আজ রাতে আমিও ছাদে যাব। আর এখানেই আমরা জানতে পারি মরিস একা ভেন্ট খোলেনি, বরং তারা প্রত্যেকেই তাদের সেলের ভেন্ট খুলেছিল। একদিন জেলের সব কয়েদিরা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিল, তখন মরিস সেখানে একটা ছোট ফ্যান দেখতে পায়। তাই সে চার্লিকে ইশারায় বলে, এই ফ্যানটাকে বাইরে নিয়ে যেতে হবে। তাদের ভাগ্য ভালো, এই রুমে কোনো মেটাল ডিটেক্টর ছিল না, তাই তারা খুব সহজেই ফ্যানটাকে ইনস্ট্রুমেন্ট বক্সে ভরে বাইরে চলে আসে। আর গার্ডরা খুব একটা চেক করে না। ফ্যানটা মরিসের হাতে আসতেই সে কাজ শুরু করে দেয়। অনেক ঘন্টা কাজ করার পরে মরিস ফ্যান দিয়ে একটা ড্রিল মেশিন বানিয়ে নেয়। কিন্তু সামান্য একটা ফ্যান দিয়ে সে ড্রিল মেশিন কিভাবে বানাবে? এই যুক্তিটা কিন্তু আমার মাথায় ঢুকছে না। তোমাদের জানা থাকলে কমেন্টসে অবশ্যই জানিয়ে দিও। যাই হোক, ওই রাতেই মরিস এবং চার্লি দুজনেই ছাদে চলে যায় এবং ফ্যান দিয়ে বানানো ড্রিল দিয়ে রড কাটতে শুরু করে। আর সেই শব্দ পুরো জেলে শোনা যাচ্ছিল। সেই শব্দ গার্ডের কানে যেতেই সে উপরে উঠতে শুরু করে, কিন্তু ততক্ষণে তারা সেই গ্রিলের রড কেটে দিয়েছিল। শব্দ বন্ধ হয়ে যাওয়ার কারণে গার্ড খুব একটা পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন যখন সবাই সিনেমা দেখছিল, তখন মরিস তার সঙ্গীদের বলে, তোমাদের সেলের দেওয়াল খোঁড়ার কি অবস্থা এবং সমুদ্র পার হওয়ার জন্য যে জ্যাকেটগুলো আনতে বলেছিলাম তার কি করলে? তখন তার সঙ্গীরাও বলে, আমাদের সেলের ভ্যান্ট অলরেডি তৈরি হয়ে গেছে, এখন শুধু পালানোর অপেক্ষা। পরের দিন সকালে তারা যখন ব্রেকফাস্ট করছিল, তখন মরিস ডগের দেওয়া সেই ফুলটা টেবিলে রাখে। ঠিক তখন সেখানে ওয়ার্ডেন দাঁড়িয়েছিল। ফুল দেখে ওয়ার্ডেন খুব রেগে যায় এবং রাগের মাথায় সেটাকে ছিঁড়তে শুরু করে। এটা দেখে লিটমাসের খুব রাগ হচ্ছিল, কারণ এটা তাদের প্রিয় বন্ধু ডগের শেষ স্মৃতি ছিল। তাই লিটমাস রাগের মাথায় ওয়ার্ডেনের উপর আক্রমণ করে। ঠিক তখন হঠাৎ করেই লিটমাসের হার্ট অ্যাটাক হয়, যার কারণে মরিসও ওয়ার্ডেনের উপর রেগে যায়। কিন্তু সে নিজেকে সামনে নেয়, কারণ তাদের পালানোর সব রাস্তা অলরেডি তৈরি হয়ে গেছে। মরিসের এই সিদ্ধান্তটা কিন্তু সত্যিই প্রশংসার যোগ্য, কারণ
কারণ যে মানুষ সঠিক সময় সিদ্ধান্ত নিতে পারে তাকে কোনো বাধাই আটকে রাখতে পারে না। এর পরের দিন সকালে সবাই যখন ব্রেকফাস্ট করছিল তখন উলফ নামের সেই কয়েদিটা মরিসকে হুমকি দিয়ে বলে, আজ রাত হবে তোমার জীবনের শেষ রাত। এটা শুনে মরিস তার বন্ধুদের বলে, এই গাথাটা ঠিকই বলেছে, আজ এই জেলে আমার শেষ রাত হতে চলেছে। মরিসের এই কথার মানে হচ্ছে আজ রাতেই তারা অ্যালকাট্রাজ জেল থেকে পালিয়ে যাবে, যেখান থেকে আজ পর্যন্ত কোনো কয়েদি পালাতে পারেনি। ওই দিন দুপুরবেলাতেই উলফ মরিসকে ছুরি দিয়ে আক্রমণ করে। সেই সময় ইংলিশ তাকে আটকে দেয়, কারণ ইংলিশ জানতো মরিস এখান থেকে পালানোর জন্য অনেক পরিশ্রম করেছে। রাতের বেলা যখন মরিস তার সেলে বসেছিল তখন ইংলিশ তার কাছে আসে। তখন মরিস তার সাথে হাত মিলিয়ে বলে, এই দেখা আমাদের শেষ দেখা হতে যাচ্ছে। ইংলিশ বুঝতে পারে তাদের পালানোর সব রাস্তা তৈরি হয়ে গেছে। সে চলে যাওয়ার পর হঠাৎ করেই ওয়ার্ডেন মরিসের সেল চেক করতে আসে। বন্ধুরা, তোমরা সবাই হয়তো ভাবছো মরিস পালিয়ে যাবে, এই খবর ওয়ার্ডেন জানলো কি করে? নাকি ইংলিশ বা উলফ ওয়ার্ডেনকে তাদের পালানোর কথা বলেছিল? বিষয়টি আসলে এমন নয়। ওয়ার্ডেন এমনিতেও মরিসের উপর অনেকদিন ধরে সন্দেহ করছিল, কারণ গতকাল ব্রেকফাস্টের সময় তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল। এবার গার্ড পুরো সেল তন্ন তন্ন করে চেক করে, কিন্তু কিচ্ছু পায় না। এমনকি ওয়ার্ডেন নিজেই সেই ভ্যান্টের দিকে তাকিয়েছিল, কিন্তু সে বুঝতেই পারেনি যে ওটা নকল। তাই ওয়ার্ডেন যাওয়ার পর গার্ডকে বলে পরের দিন যেন মরিসকে অন্য একটি সেলে পাঠানো হয়। কিন্তু মরিস কি পরের দিন পর্যন্ত অপেক্ষা করবে? রাত হলে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন মরিস সেই নকল মাথাটা বালিশের উপর রেখে কম্বল দিয়ে ঢেকে দেয় এবং সেই নকল ভেন্ট সরিয়ে সোজা ছাদে চলে যায়। তার সাথে তার অন্য সঙ্গীরাও একে একে নিজেদের সেল থেকে ছাদে চলে যায়। ছাদে পৌঁছে তারা দেখে মরিস, জন এবং ক্ল্যারেন্স ঠিক সময় চলে এসেছে, কিন্তু চার্লি এখনো সেখানে পৌঁছায়নি। চার্লি শুরু থেকে পালাতে চাইলেও শেষ পর্যায়ে এসে পুরোপুরি ঘাবড়ে যায়। সে তার পালানোর সিদ্ধান্ত বদলে ফেলে। অন্যদিকে মরিস এবং তার সঙ্গীরা তার জন্য ছাদে অপেক্ষা করছিল, কিন্তু চার্লির আসার কোনো নাম নিশানাই ছিল না। চার্লি সাহস করে সিদ্ধান্ত নেয় সেও পালাবে, কিন্তু সেখানে গিয়ে সে কাউকেই পায় না। তাই সে আবার তার সেলে ফেরত আসে। এটা ছিল তার অসুস্থ মাকে দেখার শেষ সুযোগ, যেটা সে নিজের ভয়ের কারণে হাতছাড়া করেছে। অন্যদিকে মরিস, জন এবং ক্ল্যারেন্স ছাদের পাইপ ধরে নিচে নামে এবং গার্ডদের চোখ ফাঁকি দিয়ে জেলের সীমানা পার হয়ে সমুদ্রের পাড়ে চলে যায় এবং সেই জ্যাকেটগুলোর ভেতরে হাওয়া ভরতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা একটা বড় লাইফ জ্যাকেট বানিয়ে ফেলে এবং ওই নরবরে লাইফ জ্যাকেট ধরেই ফাইনালি তারা অ্যালকাট্রাজ জেল থেকে পালিয়ে যায়। পরের দিন গার্ডরা যখন সেল চেক করতে আসে তখন চার্লি মানসিক রোগের মতো দাঁড়িয়ে ছিল, কারণ ওই দিন সারা রাত সে ঘুমাতে পারেনি। গার্ড তাকে জিজ্ঞেস করে, এভাবে দাঁড়িয়ে আছো কেন? কিন্তু চার্লি কোনো উত্তর দেয় না। গার্ডরা যখন মরিসের সেল চেক করতে যায় সে দেখে সেখানে সেই নকল মাথাটা রাখা ছিল। শুধু মরিসের সেলেই নয়, বরং 3 জন আলাদা আলাদা কয়েদের সেলেই নকল মাথা রাখা ছিল। এটা দেখে গার্ড খুব ভয় পায় এবং পুরো জেলে মরিসের পালানোর খবর ছড়িয়ে পড়ে। ওয়ার্ডেনের নির্দেশে গার্ডরা পুরো জেলে তল্লাশি চালায় যাতে কোনো না কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়। ওয়ার্ডেন সমুদ্রের পাড়ে সেই ছেঁড়া ফুলটা খুঁজে পায় এবং তার বিশ্বাস হয়ে যায় মরিস এবং তার সঙ্গীরা সত্যি এখান থেকে পালিয়ে গেছে। ঠিক তখন হেলিকপ্টারে করে একজন বড় অফিসার আসে এবং ওয়ার্ডেনকে ঝাড়ি দিয়ে বলে, যখন কয়েদিরা পালানোর পরিকল্পনা করছিল তখন কি তুমি ঘুমিয়েছিলে? ওয়ার্ডেন জানতো মরিসের পালানোর কথা কেউ বিশ্বাস করবে না, কারণ আজ পর্যন্ত এই জেল থেকে কোনো কয়েদি পালাতে পারেনি। সে নিজের অহংকার আর সম্মান বাঁচানোর জন্য বলে মরিস পালানোর সময় জলে ডুবে মারা গেছে, কারণ জেল থেকে পালাতে পারলেও 2.5 কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে তীরে পৌঁছানো কোনো মানুষের পক্ষে সম্ভব না। ওই ঘটনার পর থেকে আজ পর্যন্ত মরিস, জন এবং ক্ল্যারেন্সকে পৃথিবীর কোথাও দেখা যায়নি। তারপরেও প্রশ্ন একটা থেকেই যায়, তারা কি জীবিত ছিল নাকি সমুদ্রে ডুবে মারা গিয়েছিল? বন্ধুরা, ছোটবেলায় আমি খুব চঞ্চল ছিলাম, তাই আমার মা দুপুরবেলা আমাকে ঘুম পাড়ানোর জন্য ঘরে তালা দিয়ে রাখতেন, আর যখন তিনি ঘুমিয়ে পড়তেন আমি চুপচাপ তার আঁচল থেকে চাবি চুরি করে সেই তালা খুলে খেলতে যেতাম। তোমাদের লাইফে যদি এমন ছোটখাটো ঘরোয়া জেল পালানোর ঘটনা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।